নিউজরুম লাইভ নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর শুরুতে অবশ্যই যে খবর চোখ রাখতে হবে, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে প্রথম গ্রেফতার এসএসসি প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা ও এসএসসি প্রাক্তন সচিব অশোক শাহকে গ্রেফতার করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে একগুচ্ছ অভিযোগ ছিল এই দুই ব্যক্তির বিরুদ্ধে এবং তাদের বাড়িতে পর্যন্ত তল্লাশি হয়, একাধিকবার জেরাও করা হয়। এসপি সিনহাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে এর আগেও, তারপরেই এই গ্রেফতারি। ইরন রয়েছেন আমাদের সঙ্গে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এই ঘটনায় সরাসরি ইরনের কাছ থেকে জানবো। ইরন, না ইরনের বোধহয় একটু শুনতে অসুবিধা হচ্ছে, আমি ইরনের কাছ থেকে আবার যোগাযোগ করার চেষ্টা করব, কারণ তাদের দুজনকে গ্রেফতার করার পর তাদের দুজনকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। এরপর তাদের আদালতে পেশ করা হবে এবং বেশ কিছু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, নথি জাল, তথ্য গ্রহণ সহ একগুচ্ছ অভিযোগ। বেশ, ইরনকে পেয়ে গেছি আমরা, ইরনের কাছ থেকে আরো আপডেট নেওয়ার চেষ্টা করি। ইরন, দেখো এই মুহূর্তে যেটা বলছি যে এসপি সিনহা এবং অশোক শাহ এই দুজনকে কিন্তু নিজাম প্যালেসে মেডিকেল করার পর তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে নিজাম প্যালেসেই রাখা রয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় প্রথম দুই গ্রেপ্তার আজকে যাদের করা হয়েছে, তার মধ্যে এসএসসি উপদেষ্টা, প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এবং প্রাক্তন এসএসসি কর্তা অশোক শাহ, তারা দুজন রয়েছেন। মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তাকে এর আগে বিভিন্ন দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বা দফায় দফায় তাদের কাছে তাদের সঙ্গে যোগাযোগ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাদের কাছে যেটা সূত্রের খবর যে সব বিষয়ে সদুত্তর পাচ্ছিলেন না। কোথাও একটা তাদের প্রশ্ন বা এবং পুরো বিষয়টার মধ্যে অস্বস্তিকর। আমি একটু অ্যাঙ্কারকে বলবো, একটা অডিও আমার কানে আসছে, যদি দয়া করে সেই অডিওটা যদি শোনা বন্ধ করা হয়। নাহলে অনেক ধন্যবাদ ইরন। নিয়োগ দুর্নীতিতে সিবিআই প্রথম গ্রেফতারি, জালে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এবং প্রাক্তন সচিব অশোক শাহ। এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার করলো সিবিআই। গ্রেফতার এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এবং প্রাক্তন সচিব অশোক সাহা। এই মামলায় সিবিআই এর দায়ের করা এফআইআর এ এই দুজনেরই নাম রয়েছে। সিবিআই এর এফআইআর এ প্রথম নামই শান্তিপ্রসাদ সিনহার, 4 নম্বরে অশোক সাহা। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরেই এই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এবং প্রাক্তন সচিব অশোক সাহা। সিবিআই এর দাবি, গ্রুপ সির শূন্য পদের তথ্য বেআইনিভাবে কাজে লাগান এসপি সিনহা এবং অশোক সাহা। 2019 সালের 18 মে প্যানেলের মেয়াদ শেষ হয়। সিবিআই এর দাবি, মেয়াদ শেষের পরেও অসফল প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করেন এসপি সিনহা ও অশোক সাহা। শূন্য পদগুলির জন্য নতুন করে সুপারিশ করা হয়। আঞ্চলিক কমিশনকে অন্ধকারে রেখেই অসফল প্রার্থীদের নাম সুপারিশ করা হয়। এক্ষেত্রে আঞ্চলিক কমিশনারকে কিছু না জানিয়েই ব্যবহার করা হয় তার স্ক্যান করা সই। এই সুপারিশগুলির ওপর ভিত্তি করে নিয়োগপত্র দেওয়া হয়। সুপারিশপত্রগুলি মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ বিভাগে পাঠানো হয়নি। সুপারিশ করা নামগুলিও কমিশনের ওয়েবসাইটে তোলা হয়নি। এভাবে নিয়ম না মেনেই দেওয়া হয়েছে চাকরি। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা। আদালত নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও অভিযুক্তদের তালিকায় এসএসসির এই দুই প্রাক্তন কর্তার নাম ছিল। জালিয়াতি, প্রতারণা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর এর সুপারিশ করা হয় সেই রিপোর্টে। এবার সিবিআই এর হাতে গ্রেফতার অশোক সাহা, এসপি সিনহা। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এবার সিবিআই এর হাতে জোড়া গ্রেফতারি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর হাতে প্রথম গ্রেফতারি। নিউজ 18 বাংলা।
আর এই গ্রেফতারের পরেই স্বাভাবিকভাবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যেমন শুনবো, পাল্টা শান্তনু সেন তৃণমূল সাংসদ কি বলছেন শুনবো। কিছু বলবেন আপনার? দুর্নীতি হয়েছে, দুর্নীতির সঙ্গে এরা সবাই যুক্ত, এটা আমরা কবে থেকে বলছি। তদন্ত যত এগোবে তত আরো অনেক অনেক চোর ধরা পড়বে, অনেক অপরাধী ধরা পড়বে, এবং এই অপরাধটা হচ্ছে সর্বোচ্চ জায়গা থেকে। এই সর্বোচ্চ জায়গাকে যতক্ষণ না হেফাজতে নেওয়া হচ্ছে ততক্ষণ আসল তথ্য বেরোবে না। আমি তো বলছি এটা সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার যিনি প্রধান তিনি অপরাধী, তাকে হেফাজতে নিতে হবে। পার্থকেই বলছি আমি বলে, এরা তো আরো ক্ষুদ্র। কত টাকা সংগৃহীত হয়েছে মনে করেন কি কারো সম্মতি ছাড়া? এত রাজ্যে সমস্ত কিছু উনি জানেন, ওনার অনুপ্রেরণা ছাড়া এক গ্লাস জল খায় না ওরা, তিনি জানেন না? যারা বলছেন ছোট পাওয়া যাচ্ছে না তারা আড়াল করার চেষ্টা করছেন, এভাবে আড়াল করা সম্ভব না। এই পুরো কমিটিটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। যে পার্থ চ্যাটার্জি, তার আত্মসহায়ক এবং এই যে কমিটি, এই প্রত্যেকে ৩,০০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে এরা যুক্ত। আমি হিসাব দিয়ে বলেছি ৭৫,০০০ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ১১ থেকে ২১-এর মধ্যে, এবং এই অ্যাপয়েন্টমেন্টে অন্তত ৫০,০০০ বিক্রি হয়েছে। তো এই রাজ্যে যা হয়েছে স্বাধীনতার পরে কোনো প্রদেশে এই ধরনের রিক্রুটমেন্ট স্ক্যাম হয়নি। প্রথম কথা, বিচার বিভাগীয় বিষয় তদন্ত চলছে। তদন্ত চলাকালীন কোনো ইস্যু নিয়ে যেটা সাবজুডিস, সেটা নিয়ে আমি নিশ্চিত করে কিছু বলবো না। দ্বিতীয় কথা, চোরের মায়ের বড় গলা শুনতে খুব একটা ভালো লাগে না। যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেল, যাদের নাম সিবিআই এর এফআইআর এ রয়েছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিতে আছেন বলে তাদের কেশাগ্র কেউ স্পর্শ করছে না, যারা সমস্ত দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে, যাদের তত্ত্বাবধানে নীরব মোদী, ললিত মোদীর মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল, তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনতে খুব একটা ভালো লাগছে না। এই সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো নিরপেক্ষতা নিয়ে ভারতবর্ষের আপামর জনগণের মনেই প্রশ্ন আছে। আমরা চাইবো তদন্ত দ্রুততার সাথে সম্পূর্ণ হোক। নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার, বঙ্গে ইডির হাতে একাধিক তদন্তের গতি প্রকৃতি ঠিক করতে নিজাম প্যালেসে ৩ ঘন্টার বৈঠকে ইডির আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি। আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে মানিক ভট্টাচার্যকে, হাইকোর্টের নির্দেশে যিনি অপসারিত। ইডির নজরে রয়েছে রাজ্যের শাসক দলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলও। একের পর এক ঘটনার তদন্তে ইডি। এই পরিস্থিতিতে বুধবার নিজাম প্যালেসে বৈঠকে বসেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ৩ ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। আলোচনা হয় তদন্তগুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে। ইডি সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরো 9টি ফ্ল্যাটের হুদিশ মিলেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে বিশাল একটি জমিরও খোঁজ মিলেছে। এগুলি নিয়ে পার্থ অর্পিতাকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে ইডি। এদিনের বৈঠকে সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করা হয় বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই ফের মানিক ভট্টাচার্যকে তলব করেছে ইডি। সূত্রের দাবি, এই তদন্তে আরো কয়েকজনের নাম উঠে এসেছে। আগামী দিনে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সেই সম্পত্তির উৎস কি তারও খোঁজ করছে ইডি। পাশাপাশি কয়লা পাচারের তদন্তেও এবার নতুন করে অভিযান শুরু করবে ইডি। সূত্রের খবর, এ নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। নিউজ 18 বাংলা। প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার, আর এ নিয়ে দক্ষিণ দমদমে জোর চাঞ্চল্য, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ দমদম পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখানেই লালবাগান এলাকা। বুধবার সকালে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দীর নামে পোস্টারে 6 লাখ। 2014 সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পোস্টার। স্থানীয়দের অনেকের দাবি, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলেই পরিচিত তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দী। এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছে, এবার তার নামে প্রতারণার অভিযোগে পোস্টার।
সমস্ত দিকেই পোস্টার পড়ছে, দেখছি। এবার যার ওটা তা কিছুটা হয়তো বটে। শুধু পোস্টার দিলে হবে না, যারা পোস্টার দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, এই গোটা প্রমাণগুলো আপনারা ইডির কাছেই জমা দিন, দরকার হলে কোর্টে গিয়ে জমা দিন, তাহলে অন্তত প্রমাণিত হবে যে এই অঞ্চলে কারা এই ধরনের কাজ করেছে। যার কোনো ভিত্তি নেই তার ভিত্তিহীন অভিযোগের এতে আপনারা আমার বিরুদ্ধে আর কি অভিযোগ দিতে চলে আসছেন। কে বা কারা পোস্টার মারছে, দেখুন এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এই নিয়ে চিন্তা করে লাভ নেই, আমি আমার কাজ করে যাব। চাকরির প্রতারণার অভিযোগে পোস্টার ঘিরে এভাবেই সরগরম দক্ষিণ দমদম। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দশম তলবেও গড়হাজির। বুধবারও নিজাম প্যালেসে গেলেন না অনুব্রত মণ্ডল। শারীরিকভাবে অসুস্থ জানিয়ে আরো 14 দিন সময় চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সোমবারের পর বুধবার আবারও সিবিআই এর দপ্তরে গেলেন না বীরভূমের দাপুটে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বুধবারের আগে অনুব্রত মণ্ডলকে 9 বার তলব করেছে সিবিআই। ষষ্ঠবারের তলবে সিবিআই এর মুখোমুখি হয়েছিলেন অনুব্রত। দশমবারে কি হয় এ নিয়ে চলছিল জোর জল্পনা। শেষমেশ বুধবারও অনুব্রত সিবিআই অফিসে গেলেন না, গেলেন তার আইনজীবী। সিবিআইকে দিয়ে এলেন চিঠি। চিঠিতে আরো 14 দিন সময় চেয়েছেন অনুব্রত। চিঠিতে লেখা হয়েছে অনুব্রত শারীরিকভাবে অসুস্থ। এক্ষেত্রে বোলপুর হাসপাতালের চিকিৎসকদের বিশ্রামের পরামর্শকে চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। চিঠিতে এও লেখা হয়েছে একটু সুস্থ হলেই সিবিআই এর মুখোমুখি হতে প্রস্তুত অনুব্রত মণ্ডল। এর আগে সোমবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠায় সিবিআই, কিন্তু সেদিন নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএমে মেডিকেল চেকআপের পর বোলপুরের বাড়িতে চলে যান বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। এসএসকেএম সেদিন অনুব্রতকে ভর্তি নেয়নি। এর পরের দিন মঙ্গলবার বোলপুরে অনুব্রতর বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসেন সিবিআই এর এক অফিসার। হাজির হতে বলা হয় বুধবার। যেদিন সিবিআই এর নোটিশ সেদিনই অনুব্রতর বাড়িতে বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা দিয়ে আসেন বিশ্রামের পরামর্শ। উনি কি জার্নি করতে পারবেন? কি অবস্থা জার্নি করতে পারবেন? এই মুহূর্তে না করাটাই ভালো। আপনি প্রেসক্রাইব করেছেন যে বেড রেস্টের প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই। বুধবার অবশ্য বিস্ফোরক দাবি করেন বোলপুরের চিকিৎসক। উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে ডাক্তারবাবু আমাকে 14 দিনের রেস্ট লিখে দিন। এবারে আমি ওনার বাড়িতে গিয়ে, আপনি কি আগে সাজেস্ট করেছিলেন না উনি সরাসরি আপনাকে নিজেই বলেছিলেন রেস্টের কথা? উনি সরাসরি বললেন। তাহলে কি বাড়িতে বিশ্রামে থাকার মতো অসুস্থ অনুব্রত নন? তাহলে কি অসুস্থতাকে ঢাল করার চেষ্টা করছেন অনুব্রত, যাতে সিবিআই এর জিজ্ঞাসাবাদ এড়ানো যায়? এসবই খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। অনুব্রত মণ্ডলের অনুরোধেই বিশ্রামের পরামর্শ। বিস্ফোরক দাবি বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর। তার আরো দাবি সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লেখেন তিনি। বলছি এখন এই ইডিপিডি চলছে, এখন কি বাড়ি গিয়ে দেখাটা উচিত হবে নাকি হসপিটালে আসতে বলুন না? হসপিটালে অসুবিধা কিছু নেই। ও বাড়িতে গিয়ে দেখলে কি আছে? অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? আমাদের তো উনি তো আমার ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে বোলপুর সুপার স্পেশালিটি হসপিটালের সুপার। কালকে আমার অফ ডে ছিল, তো তিনি সকালবেলা ফোন করে বলেন যে অনুব্রতবাবু খুব অসুস্থ আছেন, আর্জেন্ট একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে, আপনি ওনাকে বাড়িতে গিয়ে দেখে আসুন। আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার ডক্টর বুদ্ধদেব মুর্মুকে আগেই ফোনে জিজ্ঞেস করেছি যে স্যার আমি প্রেসক্রিপশন বা অ্যাডভাইস যাই হোক সেটা লিখবো কিসে। তখন উনি বললেন যে একটা প্লেন কাগজে লিখে দিন। উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে ডাক্তারবাবু আমাকে 14 দিনের রেস্ট লিখে দিন। আপনি কি আগে সাজেস্ট করেছিলেন না উনি সরাসরি আপনাকে নিজেই বলেছিলেন রেস্টের কথা? উনি সরাসরি বললেন। উনি একজন সভাপতি মানুষ এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ, আমি সেটাকে নেগেট করতে পারিনি। সিবিআই এর দশম তলবেও গড়হাজির অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে আরও 14 দিন সময় চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সূত্রের খবর, সিবিআইকে দেওয়া চিঠিতে অনুব্রত উল্লেখ করেছেন বোলপুরের চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু চিকিৎসকের দাবি অনুব্রতই বলেছিলেন বিশ্রাম নেওয়ার কথা লিখে দিতে। উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে ডাক্তারবাবু আমাকে
14 দিনের রেস্ট লিখে দিন। আপনি কি আগে সাজেস্ট করেছিলেন না উনি সরাসরি আপনাকে নিজেই বলেছিলেন রেস্টের কথা? উনি সরাসরি বললেন। সোমবার সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএমে চেকআপের পর বোলপুরে ফিরে যান অনুব্রত। এসএসকেএম তাকে ভর্তি নেয়নি। মঙ্গলবার ফের তাকে সমন পাঠায় সিবিআই। এরপরেই তার বাড়িতে পৌঁছয় সরকারি হাসপাতালে চিকিৎসকরা। এতেই অনেকের প্রশ্ন, অনুব্রত কোনো বিধায়ক বা সাংসদ নন, তিনি কোনো সরকারি প্রতিনিধিও নন, তবু তার বাড়িতে কেন সরকারি মেডিকেল দল? এক্ষেত্রে চন্দ্রনাথ অধিকারীর দাবি, সুপারের কথা মেনেই অনুব্রতর বাড়ি গিয়েছিলেন। আমার ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে বোলপুর সুপার স্পেশালিটি হসপিটালের সুপার। কালকে আমার অফ ডে ছিল, তো তিনি সকালবেলা ফোন করে বলেন যে অনুব্রতবাবু খুব অসুস্থ আছেন, আর্জেন্ট একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে, আপনি ওনাকে বাড়িতে গিয়ে দেখে আসুন। আমি কোনো নির্দেশ দিইনি, আমি চার্জে আছি, আমার ডে টু ডে দেখা দরকার, আমি কোনো নির্দেশ দিইনি এবং এটা আমার নলেজে নেই। সুপার লিভে আছেন, উনি 6 তারিখ থেকে 10 তারিখ অব্দি লিভে আছেন। আমি তো ওনাকে ফোন করিনি, আমি ওনাকে পাঠাইনি। আমরা চেষ্টা করেছিলাম বোলপুর মহকুমা হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট তার সঙ্গে যোগাযোগ করার। চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Please try later. এই মেডিকেল ডায়াগনোসিসের ভবিষ্যতে কিন্তু নির্ভর করাবে অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং তার পাশাপাশি যারা সিবিআই এর আধিকারিক রয়েছেন তারাও। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, বোলপুর। স্বাভাবিকভাবে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। আমরা বিভিন্ন মহলের বক্তব্য শুনবো, তার আগে বিজেপির শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনি। মেডিকেল সুপার তো স্বতঃস্ফূর্তভাবে ইউনিল্যাটারালি কোনো সিদ্ধান্ত নিয়ে বিষয়টি করেননি। মেডিকেল সুপারের ওপরেও চাপ ছিল। যেরকম অধস্তন যে চিকিৎসক সাদা কাগজে প্রেসক্রিপশন করে তিনি সংবাদ মাধ্যমের সামনে, মানুষের সামনে তার স্বীকারোক্তি দিয়েছেন, ঠিক একইভাবে সুপারকেও ধরলে জানা যাবে তিনিও কারোর না কারোর চাপে এই ঘটনা করেছেন। আসলে চাপ তৈরি হতে হতে উপর পর্যন্ত চলে গেছে। রোগীকে না দেখেই প্রেসক্রিপশনে কি লিখতে হবে তা বলে দিচ্ছেন হাসপাতাল সুপার। অনুব্রত মণ্ডলদের আড়াল করতে জোর করে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে। তোপ সিপিএম নেতা ফুয়াদ হালিমের। পেশেন্টকে না দেখে, পেশেন্টকে ক্লিনিক্যালি অ্যাসেস না করে পেশেন্টের কি পরামর্শ দিতে হবে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট হচ্ছে ইঙ্গিত করে দিচ্ছে। এটা মারাত্মক ব্যাপার। এর থেকে লজ্জাজনক হচ্ছে দিন বোধহয় পশ্চিম বাংলার চিকিৎসা মহলে আমরা দেখিনি যেখানে এসএসকেএম এর প্রেসক্রিপশনের উপরে ভুবনেশ্বর হাসপাতালের প্রেসক্রিপশনটা প্রাধান্য পেল। এই পরিস্থিতি, এই অবনতি, এটা সম্পূর্ণ হচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের নিজের স্বার্থ, নিজেদের হচ্ছে চোর জোচ্চোরদেরকে রক্ষা করার জন্য তারা যে সিদ্ধান্তগুলো বাধ্য করাচ্ছে প্রশাসনকে নেওয়ার জন্য, তার প্রতিফলন এটা। সবাইকে জেলে যাওয়া উচিত। পশ্চিমবঙ্গে প্রশাসন তদন্ত প্রভাবিত করে না, পাল্টা দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। ভারতীয় জনতা পার্টি যেভাবে ইডি, সিবিআই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে কোর্টের একাংশ থেকে শুরু করে মিডিয়া সবকিছুকে রিমোট কন্ট্রোলের মধ্যে দিয়ে কন্ট্রোল করে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে, তারা ভাবে সবাই বোধহয় তাই করে। কিন্তু তাকে আরেকবার স্মরণ করিয়ে দিয়ে এটা পশ্চিম বাংলা, এখানে কোন রকম তদন্তে সরকার বা প্রশাসন প্রভাবিত করে না। আমরা সিবিআই বা ইডির তদন্তের ট্র্যাক রেকর্ড দেখেছি, তারা তদন্ত শুরু করে কিন্তু শেষ করে না। যদি কনভিকশন রেট দেখেন, ইডির কনভিকশন রেট 0.46%, সিবিআই এখনো 100 জনের মধ্যে 30 জন বিচার পায় না। তাই আমাদেরও দাবি তদন্ত দ্রুত সম্পূর্ণ হোক এবং একজন ম্যাচিওর চিকিৎসক তিনি মেডিকেল এথিক্স মেনে যেটা মনে করেছেন তিনি সেটাই লিখেছেন। একজন চিকিৎসক যেটা রোগীকে দেখে যেটা মনে হয় সেই সময় তিনি সেটাই লেখেন। তা মন্ত্রীদের এত সম্পত্তি কিভাবে? ব্যাখ্যা দিতে এবারে আসলে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা প্রশ্ন তুললেন বাম কংগ্রেস নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে, আর নিশানা করলেন বিজেপিকেও। 2011 থেকে 2016 5 বছরে কিভাবে কয়েক গুণ বাড়ল শাসক দলের নেতা মন্ত্রীদের সম্পত্তি, এই প্রশ্ন তুলেই 2017 সালে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সম্প্রতি এই দুই মামলার সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে যুক্ত করে আদালত। প্রকাশ্যে আসে তৃণমূলের 19 জন নেতা মন্ত্রীর নাম। দুটি জনস্বার্থ মামলার একটিতে এই 19 জনের নাম। এ নিয়ে সঙ্গে সঙ্গে আসরে নামে বিরোধীরা।
বুধবার পাল্টা ময়দানে রাজ্যের শাসক শিবির, একসঙ্গে হেভিওয়েট নেতাদের সাংবাদিক বৈঠক। তাদের দাবি 2017 সালে দায়ের হওয়া দ্বিতীয় জনস্বার্থ মামলায় নাম রয়েছে বাম কংগ্রেস নেতাদেরও। দেখা যাচ্ছে ঠিক যে 19 জনের নেতামন্ত্রীর নাম এই রায় আছে, তার সঙ্গে আরো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম আছে। প্রথম নাম হচ্ছে শ্রী অধীর রঞ্জন চৌধুরী, দ্বিতীয়ত হচ্ছেন শ্রী সূর্যকান্ত মিশ্র, তৃতীয় হচ্ছেন অশোক ভট্টাচার্য, শ্রী কান্তি গাঙ্গুলি, আছেন প্রাক্তন মন্ত্রী আরেক জনাব আবু হেনা, আছেন ফণীভূষণ মাহাতো, সিপিএম এর ধীরেন বাগদি, আছেন রূপরানী মণ্ডল, আছেন তরুণ কান্তি ঘোষ, আছেন চন্দন সাহা, আছেন মোহিত সেনগুপ্ত, আছেন নেপাল মাহাতো। এটাকে বলা হয় চোরের মায়ের বড় গলা, যে 45 বছর যাদের ক্ষমতা নেই তাদের কাছে আসবে ঘুষ দিয়ে কাজ নিতে। যে সব মানুষ যারা তৃণমূলের নেতা মন্ত্রী সবাই তো চুরিতে অভিযুক্ত, কিন্তু তো মুখ দেখাবার যায় নাকি। চোরও চোর চোর বলে চেঁচাতে থাকে। তো চোর 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 বলে কেন চেঁচায়? নিজেদের চুরিটাকে, নিজেদের অপকীর্তিটাকে, অ্যাটেনশনটাকে, মানুষের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য। 21 সালের যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার কোনো ব্যাকট্র্যাক নেই। তাহলে আমরাও সাগ্রহ হয়ে থাকিয়ে থাকবো 2026 সালে যে যে ভারতীয় জনতা পার্টি 21 সালে জিতেছেন তাদের যারা যারা আবার যদি কেউ তারা টিকিট পান, ওই 70 জনের মধ্যে কতজনের সম্পত্তি কতগুণ বৃদ্ধি পেল, ইনকাম ট্যাক্স দেওয়ার পর, আইটি রিটার্ন দাখিল করার পর, সমস্ত জায়গায় স্বচ্ছ থাকার পর তাদের কতগুণ বৃদ্ধি পেল, এর দিকেও কিন্তু আমরা খুব সযত্নে তাকিয়ে থাকবো। ইনকাম ট্যাক্স যদি প্রয়োজন মনে করে স্কুটিনি করতেও পারতেন। আমরা কি কোনো ফ্যাক্ট হাইড করেছি? আমি ছোটবেলা থেকে আমি নিজে ব্যবসা করি, সেই ব্যবসার টাকা দিয়ে সংসার চালাই এবং মানুষের সেবা করি। তার থেকে আমার কোন সংবিধানের অধিকার নেই যে আমি কিছু কিনবো না? কে কোথায় ছিলেন আর কোথায় পৌঁছেছেন সেটাও মানুষ দেখছে। বিষয়টি যখন আদালতকে দেখতে বলা হয়েছে এবং আদালত যখন ইডিকে তার একটা পার্টি করেছে, তো স্বাভাবিকভাবে পরবর্তীকালে আদালতের নজরদারিতে যদি কিছু তদন্ত চলবে। মিথ্যা বলেছেন তারা জানেন না, সিপিআইএম এর অন্যান্য নেতাদেরও নাম আছে, কোথায় নাম আছে? 12ই সেপ্টেম্বর সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানি। নিউজ 18 বাংলা। সোমবারের পর বুধবারও গড়হাজির। অনুব্রত কারণ দেখাচ্ছেন শারীরিক অসুস্থতার, কিন্তু বোলপুরের চিকিৎসক বলছেন তাকে লিখতে বলা হয়েছিল বাড়িতে রেস্ট নেওয়ার কথা। চিকিৎসকের এই বিস্ফোরক দাবি কি বড় হাতিয়ার হয়ে উঠবে সিবিআই এর? এতে কি বিপদ বাড়ল অনুব্রতর? উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে ডাক্তারবাবু আমাকে 14 দিনের রেস্ট লিখে দিন। আপনি কি আগে সাজেস্ট করেছিলেন না উনি সরাসরি আপনাকে নিজেই বলেছিলেন রেস্টের কথা? উনি সরাসরি বললেন। চিকিৎসকের এই দাবি হয়ে উঠতে পারে সিবিআই এর নয়া হাতিয়ার। কারণ সিবিআই এবার প্রশ্ন তুলতে পারে, তাহলে কি বাড়িতে বিশ্রামে থাকার মতো অসুস্থ নন অনুব্রত? শারীরিক অসুস্থতা নিয়ে কি সত্যি বলছেন না অনুব্রত? সিবিআই হাজিরা এড়াতেই কি তিনি শারীরিক অসুস্থতাকে ঢাল করার চেষ্টা করছেন? সিবিআই এর অস্ত্র হতে পারে বোলপুরের মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং হাসপাতাল সুপারের ভাইরাল অডিও। বলছি এখন এই ইডিপিটি চলছে, এখন কি বাড়ি গিয়ে দেখাটা উচিত হবে নাকি হসপিটালে আসতে বলুন না? হসপিটালে অসুবিধা কিছু নেই, ও বাড়িতে গিয়ে দেখলে কি আছে, অসুবিধা কি আছে আমাদের তো উনি তো। সিবিআই প্রশ্ন তুলতে পারে, সুপার বললেন অনুব্রত তো আমাদের এর মানে কি? সরকারি হাসপাতালের সুপারের সঙ্গে অনুব্রতর কি সম্পর্ক? তাহলে কি অনুব্রতর চাপে সুপার কাজ করেছেন? ছুটিতে থেকেও তাই কি সুপার সক্রিয়? কার নির্দেশে সরকারি চিকিৎসককে অনুব্রতর বাড়িতে পাঠালেন সুপার? অনেকের মতে অনুব্রত যে কতটা প্রভাবশালী সেটাও তুলে ধরার সুযোগ পেয়ে গেল সিবিআই। বলছি এখন এই ইডিপিটি চলছে, এখন কি বাড়ি গিয়ে দেখাটা উচিত হবে নাকি হসপিটালে আসতে বলুন না? হসপিটালে অসুবিধা কিছু নেই, ও বাড়িতে গিয়ে দেখলে কি আছে, অসুবিধা কি আছে আমাদের তো উনি তো।
এই অডিও ক্লিপকে হাতিয়ার করে সিবিআই প্রশ্ন তুলতে পারে। একজন সাধারণ মানুষ অসুস্থ হলেও কি তার বাড়িতে সরকারি চিকিৎসককে পাঠাতেন সুপার? সরকারি হাসপাতালের চিকিৎসককে কেন সাদা পাতায় প্রেসক্রিপশন লিখতে নির্দেশ দিলেন তিনি? একজন সাধারণ মানুষ বললেই কি চিকিৎসক তাকে বাড়িতে রেস্ট নেওয়ার কথা লিখে দিতেন? অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি এত সব কাণ্ড ঘটল? উনি একজন সভাপতি মানুষ এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ, আমি সেটাকে নেগেট করতে পারিনি। না, ওটা তো আমাকে একটা জিনিস প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা মানে কোথায় লিখবো? প্রেসক্রিপশন এমনি কাগজেই প্রেসক্রিপশন করুন না। সূত্রের খবর, ভাইরাল অডিওর ক্লিপ সংগ্রহ করতে পারে সিবিআই। সুপার ও হাসপাতালের চিকিৎসকের মধ্যে ঠিক কি কথোপকথন হয়েছিল তা খতিয়ে দেখতে পারে। তাহলে কি বিপদ আরো বাড়ল অনুব্রতর? নিউজ 18 বাংলা। সিবিআই ডেকেছে 10 বার, অনুব্রত গিয়েছেন একবার। এবার কি করবে সিবিআই? এবার কি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে নাকি যাবে আদালতে? অনুব্রত কি রক্ষা কবচ পেতে সুপ্রিম কোর্টের পথে? এসব নিয়ে জোর জল্পনা। অনুব্রত 10-এ 1 গরু পাচার মামলায় 10 বার ডেকেছে সিবিআই। একবার সিবিআই এর মুখোমুখি হয়েছেন অনুব্রত মণ্ডল, বাকি 9 বার যাননি। সোমবারের পর বুধবারও গড়হাজির বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। সোমবার নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএম এ মেডিকেল চেকআপের পর বোলপুরের বাড়িতে চলে যান অনুব্রত। তারপরেই দিল্লি থেকে কলকাতায় এসে বৈঠক করেন অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভটনাগর। সূত্রের খবর, অনুব্রত বুধবারও হাজিরা এড়ালে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। শেষমেশ বুধবারও নিজাম প্যালেসে যাননি অনুব্রত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরো 14 দিন সময় চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এবার কি করবে সিবিআই? প্রথমত সিবিআই ফের অনুব্রত মণ্ডলকে নোটিশ দিতে পারে। 14 দিনের আগেই নোটিশ দিতে পারে সিবিআই। সিবিআই সরাসরি অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেখানে বাধা পেলে আদালতেও যেতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তে অসহযোগিতা করছে এই মর্মে কোর্টের কাছে আবেদন করে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কারণ অনুব্রত মণ্ডল ফের বিপাকে পড়তে চলেছে বলেই ওয়াকিবহল মহলের দাবি। সিবিআই এর 10 বারের ডাকে একবার সাড়া দিয়েছেন। এবার কি করবেন অনুব্রত? বিশেষজ্ঞদের অনুমান তিনি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হতে পারেন। সেখানে গ্রেফতারি এড়াতে রক্ষা কবচের আবেদন করতে পারেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আগাম জামিনের আবেদন করতে পারেন। সিবিআই এর তলব নোটিশকে সিঙ্গল বেঞ্চে চ্যালেঞ্জ করতে পারেন। এর আগে গরু পাচার মামলায় অনুব্রত রক্ষা কবচের আবেদন ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সব ক্ষেত্রেই অনুব্রত ঢাল করতে পারেন তার শারীরিক অসুস্থতার কথা। নিউজ 18 বাংলা। অন্য খবরে চোখ রাখি। ছাত্র সংঘর্ষে উত্তাল দুর্গাপুরের সরকারি কলেজ। আহত দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি সামলাতে কমব্যাট ফোর্স নামাতে হয়। এবিভিপির ঘোষিত কর্মসূচি চোর ধরো জেল ভরো চলছিল। কর্মসূচির সময় হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা দাবি, পরীক্ষা চলাকালীন কলেজের সামনে দিয়ে মাইক বাজিয়ে মিছিল করছিল এবিভিপি, তার প্রতিবাদ করা হয়েছে। এবার মানুষ দেখি আমি আছি এখানে কেস করে পুলিশের সামনে বলবেন আমরা ডিসপ্যাচ করে দিলাম, আমরা ডিসপ্যাচ করে দেখেছি। তো ঘটনাটা হচ্ছে আমাদের আজকে এক্সাম চলছে সেকেন্ড সেমিস্টারের কলেজে, আর আমাদের 29শে আগস্টের প্রোগ্রামের জন্য সব প্রস্তুতি চলছে। আমরা যখন দেখি ওরা মাইক বাজিয়ে যাচ্ছে, আমরা গিয়ে ভদ্রমতো বলি যে কলেজে এক্সাম চলছে, মাইকটা বাজিও না। তো আমাদের দুটো ছেলের গায়ে, একে আর আরেকজনের গায়ে ওই মাইকটা দিয়ে করেই মারে। সেই মারার পরিপ্রেক্ষিতেই তখন তাদের সাথে সংঘর্ষটা বাড়ে। আমাদের বিদ্যার্থী পরিষদের র্যালি ছিল। এই র্যালি আমাদের এখানে নিয়ে যাচ্ছিল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনে। তৃণমূলের কিছু গুন্ডা যারা এখানে দাঁড় করালো, এখানে দাঁড় করিয়ে পরে আমাদেরকে বলছে যে এখান থেকে দাদা কলেজের প্রোগ্রাম আছে, এখানে জোরে সাউন্ড দেয়। আমাদের গাড়ি চুপচাপ যাচ্ছিল, হঠাৎ কোথা থেকে প্রায় 150 ছেলে এসে হাতে ডান্ডা গুলি প্রচন্ড অস্ত্র নিয়েছে, পুলিশের সামনে মারাচ্ছে। আমরা কিন্তু আমরা এখনো থেকে হাত দিনে, এবার যদি বিদ্যার্থী পরিষদ রাস্তা নেমে যায়, এদের থেকে বড় আন্দোলন আমরা করার ক্ষমতা রাখি। এখন পরিস্থিতি শান্ত আছে, মারামারি হয়েছে, কমপ্লেন পেলে আমরা যেটা লিগাল সেটাই করবো।
বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী নেতাকে চড় মারার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলর প্রসেনজিৎ সাহা। ঘটনার জেরে তৃণমূল কর্মী ও আদিবাসীদের মধ্যে গন্ডগোল শুরু হয়। অশোকনগরের তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চলে। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে অশোকনগরের বাইগাছি এলাকা। আহত দুপক্ষের বেশ কয়েকজন এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আর এই আদিবাসীদের ওপরে হামলার ঘটনার নিন্দায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আমরা যখন মিছিলটা নিয়ে বাইগাছি চৌমাথার দিকে ঢুকছিলাম, সেই সময় দেখলাম যে আমাদের 22-এর যিনি কাউন্সিলর, তিনি আমার উপরে অ্যাটাক করেন। মানে ওনার সাথে আরো 3-4 জন ছিল। আমার হাতে যে মাইক্রোফোন ছিল, সেই মাইক্রোফোনটা ওনারা আমার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে এদিকে আমাদের যে 22-এর কাউন্সিলর, সে প্রসেনজিৎ শাহ, উনি আমার উপরে অ্যাটাক করেন। যেখানে প্রচার করা হচ্ছিল যে টোটো রুটতে, সেই টোটোয় হঠাৎ করে প্রসেনজিৎ সাহা তৃণমূলের কাউন্সিলর এসে হুট করে যিনি প্রচার করছেন আমাদের ছেলে, আমাদের দাদা, তাকে এসে কলার ধরে মারামারি করে। আমরা বিচার চাইতে গেলাম, ওরা ভেতরের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই কারণে ওদের জিনিসপত্রগুলো সব নিচে পড়ে গিয়েছিল। এটা আমাদের কোনো হাত ছিল না। এই ঘটনাটা অনভিপ্রেত। এই যে ঘটনাটা ঘটেছে, আমি নিজেও এর জন্য দুঃখ প্রকাশ করি এবং ওই আদিবাসী ভাই বোনেদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ঘটনাটা অনভিপ্রেত, এটা হওয়াটা ঠিক হয়নি। যেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন আদিবাসী এবং তাকে আমরা সম্মান করেছি, ভারতবর্ষের 1 নম্বর ব্যক্তি, সেই আদিবাসী সমাজের উপর যে ধরনের আক্রমণ করলেন, এর কোনো ভাষা নেই। আমি অবিলম্বে বলবো এই কাউন্সিলর সহ যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে পুলিশ অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আর কেন্দ্রীয় বরাদ্দের অপেক্ষা নয়। পঞ্চায়েত ভোটের আগে গ্রামের রাস্তা সারাতে পশ্চিমবঙ্গের সরকারি আসরে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নাবার্ডের দেওয়া ঋণ নেওয়া হচ্ছে প্রায় 1000 কোটি। আপনারা যে 15 কমিশনের টাকা পান পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, যেহেতু গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাদের টাকাটা দিয়ে শুধু গ্রামীণ রাস্তা তৈরি করুন। 23শে বঙ্গে পঞ্চায়েত ভোট, গ্রাম দখলের লড়াই। পঞ্চায়েত ভোটে জয়ের পথ মসৃণ করতে রাজ্য সরকারের নজর গ্রামের রাস্তায়। নবান্ন সূত্রে দাবি, কেন্দ্রীয় বরাদ্দের অপেক্ষা না করে রাজ্য সরকারি উদ্যোগ নিচ্ছে গ্রামীণ রাস্তা তৈরির। প্রাথমিকভাবে ঠিক হয়েছে 1140 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কার করা হবে। এর জন্য নাবার্ড থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার, 1038 কোটি টাকার ঋণ। নবান্ন সূত্রে দাবি, মৌখিকভাবে পশ্চিমবঙ্গ সরকারকে ঋণ দিতে রাজিও হয়েছে নাবার্ড। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের টাকা বকেয়া রাজ্যের, এই অভিযোগে কেন্দ্র রাজ্য সংঘাত চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের মোট বকেয়ার একটি তালিকা তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই তালিকা অনুযায়ী গ্রাম সড়ক যোজনা বাবদ রাজ্যের বকেয়া 2105 কোটি টাকা। সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের টাকার দিকে না তাকিয়ে বিকল্প পথ খুঁজতে। আপনারা যে 15 কমিশনের টাকা পান পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, যেহেতু গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাদের টাকাটা দিয়ে শুধু গ্রামীণ রাস্তা তৈরি করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পদক্ষেপ। এবার নাবার্ডের থেকে ঋণ নিয়ে গ্রামের রাস্তা তৈরিতে জোর দিচ্ছে রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগেই কেন্দ্রীয় বরাদ্দের অপেক্ষা না করে রাজ্য চাইছে গ্রামীণ রাস্তাগুলিতে সংস্কার ও নির্মাণ করতে, আর তার জন্যই রাজ্যের তরফে বিকল্প পরিকল্পনা খুঁজে গ্রামীণ রাস্তা সংস্কারের দিকে এগোতে চাইছে পঞ্চায়েত দপ্তর। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পেট্রোপণ্যের উদাহরণ টেনে ভর্তুকি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর। মোদির দাবি, কেউ এসে বলতেই পারে যে তারা বিনামূল্যে পেট্রোল ডিজেল দেবেন, এটা স্বার্থের রাজনীতি। এই ধরনের প্রতিশ্রুতির ফলে দেশ পিছিয়ে যাবে, নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হবে। अगर राजनीति में ही स्वार्थ होगा तो कोई भी आकर पेट्रोल डीजल भी मुफ्त देने की घोषणा कर सकता है। ऐसे कदम हमारे बच्चों से उनका हक छीनेंगे, देश को आत्मनिर्भर बनने से रोकेंगे। ऐसी स्वार्थ भरी नीतियों से देश के ईमानदार टैक्स पेयर का बोझ भी बढ़ता ही जाएगा। अपने राजनीतिक स्वार्थ के लिए ऐसी घोषणाएं करने वाले कभी नई टेक्नोलॉजी पर निवेश नहीं करेंगे। ये नीति नहीं,
अनीति है, ये राष्ट्रहित नहीं, ये राष्ट्र अहित है। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু দা, আপনার প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি শুনলেন যে ভর্তুকির রাজনীতি অনীতি, এটা নীতি নয়, এতে রাষ্ট্রের ক্ষতি হয়। এর পাল্টা প্রতিক্রিয়া তো আপনার কাছেই নেবই। আর একটা বিষয় জানতে চাইব শান্তনু দা, এই শ্রীলঙ্কার উদাহরণ টেনে সাম্প্রতিককালে বিরোধীদের অনেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন তুলেছে। এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান? এবং আপনার প্রথম কথার উত্তরটা তো আমাকে দিতে হয়। আসলে যখন কোন সরকার তার দেশের নাগরিকদের ন্যূনতম মৌলিক অধিকারটুকু পৌঁছে দিতে ব্যর্থ হয়, তখন তারা এই ধরনের কথা বলে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এগুলো মৌলিক অধিকার একজন দেশের নাগরিকের। আর আমরা দেখছি আজকে মানুষের মুখে খাবার নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী, মানুষের কাছে স্বাস্থ্য নেই, হাসপাতালের বেড ভাড়ার উপর জিএসটি বেড়ে যাচ্ছে, ওষুধের দাম, জীবনদায়ী ওষুধের দাম বেড়ে যাচ্ছে, গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে পেট্রোপণ্যের দাম থেকে শুরু করে সবকিছু গগনচুম্বী। মানুষের হাতে কাজ নেই, ৪৫ বছরে সব থেকে বেশি বেকারত্ব, ইনফ্লেশন আকাশচুম্বী। একদিকে রেপো রেট বাড়িয়ে মানুষের 2 পয়সা রোজগার করে কিছু ইএমআই দিয়ে জিনিস কিনবে, সেখানে তাদের ইএমআই বেড়ে যাচ্ছে। অন্যদিকে আবার স্বল্প সঞ্চয়ে সুদের হার কমে যাচ্ছে, আবার এলআইসির মতো সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে। সুতরাং সব মিলে এরকম যখন একটা সিচুয়েশন তারা বুঝতে পারছে, তখন তার মধ্যে থেকেও নিজেদের ক্ষমতা বলে যে সমস্ত রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের মতো, যেখানে বাংলার মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচেষ্টায় বাংলার মানুষের কাছে বিনামূল্যে সারা বছর রেশন পৌঁছে দিচ্ছেন, মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পৌঁছে দিচ্ছেন, শিক্ষা পৌঁছে দিচ্ছেন, বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প পৌঁছে দিচ্ছেন, সেগুলো তারা করতে পারছে না বলে তাদের গাত্র দেওয়া হচ্ছে, ফাইন্যান্সিয়াল ব্লকেট করে চেষ্টা করা হচ্ছে প্রকল্পগুলোকে যেভাবে যদি পারা যায় বন্ধ করা যায়। আজকে পরের কথাটা যদি বলতে হয়, লক্ষ্মীর ভান্ডার, নারীর ক্ষমতায়নের কথা মুখে অনেকেই বলে, কিন্তু এই বাংলার ভূমিতেই আমরা একসময় দেখেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ নটি বিনোদিনীকে স্বীকৃতি দিয়ে নারী ক্ষমতায়নের একটা বার্তা নিয়ে গেছিলেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে 50% মহিলা সংরক্ষণ করা থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ডটা বাড়ির মহিলাদের নামে করা থেকে শুরু করে, মহিলাদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া থেকে শুরু করে, মহিলাদের শিক্ষার উন্নয়নের জন্য কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথী থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন। তাই সেগুলো দেখে যারা যেগুলো ফলো করতে পারছে না তাদের গাত্র দেওয়া হচ্ছে, তাই এই ধরনের কথা বলছে। অনেক ধন্যবাদ শান্তনুদা। আমাদের সঙ্গে অধীর চৌধুরী রয়েছেন এই মুহূর্তে। অধীরদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সাফ বললেন যে ভর্তুকির যে রাজনীতি সেটা মোটেই রাষ্ট্রের স্বার্থ নয়, বরঞ্চ তা ক্ষতি করে। এই নিয়ে আপনাদের কি অবস্থান? মোদী সরকার ভারতবর্ষের যে চারটা ভারতবর্ষ নামক দেশটা, সেই দেশটার পরিচয়টাকে ভুলে দিতে চাইছে। কারণ ভারতবর্ষকে যেমন ডেমোক্রেটিক কান্ট্রি, তার সঙ্গে ভারতবর্ষকে ওয়েলফেয়ার স্টেট বলা হয়। আবার ভারতবর্ষের মানুষের প্রয়োজন অনুযায়ী গরিব মানুষকে তার সুযোগ সুবিধা প্রদান করে তাকে মেন স্ট্রিমে আরো উন্নত করার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে। এই সরকারের পক্ষ থেকে এই প্রকল্পগুলো যেগুলো নেওয়া হয় সেগুলো যে ওয়েলফেয়ার সমস্ত স্কিম নেওয়া হয়। ভারতবর্ষ তো আমেরিকা নয়, স্বাভাবিক ভারতবর্ষের মানুষের অনেক কিছু প্রয়োজন হয়। এই প্রয়োজন মিটিয়ে ভারতবর্ষের 27 কোটি মানুষকে কংগ্রেস সরকার বিপিএল তালিকা থেকে বার করে নিয়ে আসতে পেরেছিল। মোদিরা আমাদের কাছে শিখেছে ওয়েলফেয়ার করতে, কিন্তু ওয়েলফেয়ারের নামে রাজনীতি করেছে, সেটা মোদির নিজের সংযোজন। ওয়েলফেয়ার স্কিম মানুষকে, গরিব মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, সমাজের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলা, তাদেরকে সহযোগিতা করা, আদিবাসী, তাদেরকে সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে করার নাম হচ্ছে তাদের ওয়েলফেয়ার করা। সেইটাকে রাজনীতিকরণ করার যেটা ব্যবস্থা হয়েছে তার নাম হচ্ছে মোদীর সরকার। কিন্তু অদিতা, নির্দিষ্টভাবে ভর্তুকির রাজনীতি, ভাতার রাজনীতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এইটা তো বলছি, ভাতার রাজনীতি, ভর্তুকির রাজনীতি। তা ভর্তুকির রাজনীতি মানেটা কি? সকাল থেকে রাত পর্যন্ত যদি পার্লামেন্টে থাকেন তাহলে মোদী এই দিল আর তাই দিল। কৃষকদেরকে মাসে মাসে এই বছরে 6,000 টাকা কিসের রাজনীতি বলুন? সেটাও তো ভর্তুকি রাজনীতি। আজকে কৃষকদের, গরিব মানুষের খাতাতে টাকা চলে যাচ্ছে, জ্যাম প্রকল্প, সেটাও তো ভর্তুকি। যেটা বলতে চাইছে মোদী নতুন করে যেটা বাজারে চালু করেছে রেবড়ি প্রকল্প, রেবড়ি কালচার,
ওইটাকে আপনারা বাংলায় বলছেন ভর্তুকি। তা ভর্তুকির কালচার, রেবড়ি কালচার যেটাকে বলে ভর্তুকি কালচার, গুজরাটে মোদী যখন মুখ্যমন্ত্রী তখন করেনি। ভারতবর্ষের ক্ষমতা এসে করছেন না। উজ্জ্বলাটা কি? আজকে সিলিন্ডার দিলাম আমি সরকারি পয়সা, সেটা কি ভর্তুকি নয়? একদম। মোদী নিজে রেবড়ি পলিটিক্স করেছে, আর আজকে সে জ্ঞান দিচ্ছে, কারণ সে বুঝতে পারছে যে ভারতবর্ষে মানুষের কাছে নতুন নতুন তথ্য তুলে ধরে দেশ কেন পিছিয়ে তার জন্য নতুন ব্যাখ্যা দিতে হবে। দেশ পিছিয়ে কারণ মোদী দেশ চালাতে পারছে না, তাই দেশ পিছিয়ে যাচ্ছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ অদিত।